আরাফ সাহেব ছেলের অনেকটা আহাজারি দেখলেন বোধহয়, কিন্তু কিছু বলার মতো আর সুযোগ পেলেন না। একসময় জ্ঞান হারালেন, তখনও তমালের আহাজারি চালু রইল। বাবাকে ছেড়ে দৌড়ে গেল আশেপাশে কোনো গাড়ি পায় কিনা। ভাগ্যবশত একটা অটো পেল। পুনরায় দৌড়ে এসে বাবাকে কোলে করে নিয়ে তুলল অটোতে। গাড়ি চলতে শুরু করলো শহরের দিকে। তমাল গাড়িতে চড়ে বাবার হাত পা ডলতে শুরু করলো। না চাইতেও এই ক্ষণে এসে চোখের অশ্রুপাত ঘটল ছেলেটার। তখনও বাবাকে ডেকে জাগানোর চেষ্টা করলো, কিন্তু তিনি আর চোখ মেলে দেখলেন না নিজের অভদ্র ছেলেটার পাগলামিটুকু। স্বল্প সময়ের পথ অতিক্রম করে এসে রোনাকের গাড়িখানা স্থির হলো একটা প্রাইভেট হসপিটালের সম্মুখে। অদ্রিজা গাড়ি থেকে নেমে আরো অস্থির হয়ে উঠল যখন সম্মুখে হাসপাতালের দেখা পেল। আসার পথে কতবার জিজ্ঞেস করেছে তাকে কোথায় নিয়ে যাচ্ছে, রুদ্ধ ঠিক আছে কিনা, কিন্তু ছেলেটা সারাক্ষণ নিশ্চুপ ছিল। ভয়ে আতঙ্কে অদ্রিজার শরীর কাঁপন শুরু হলো। দেবরের এই নিশ্চুপ ভাব আর সহ্য হলো না অদ্রিজার। ছেলেটা গাড়ি থেকে নামতেই সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে শুধালো, জবাব দিচ্ছেন না কেন আপনি? এইখানে কেন এনেছেন আমায়? আপনার ভাই কোথায়? জবাব দিন বলছি। রোনাক একটা দীর্ঘশ্বাস ফেলে ছোট করে বলল। না, ভেতরে চলুন ভাবি। বলেই ছেলেটা হাঁটতে শুরু করলো। অস্থিরতা নিয়ে অদ্রিজাও পিছু নিল। বারবার আল্লাহকে স্মরণ করলো যেন তার স্বামী সুস্থ থাকে। হসপিটালের তৃতীয় তলায় আসতেই নিজের ভাইকে মাথা নিচু করে থাকতে দেখে আশ্চর্য হয়ে তাকালো অদ্রিজা। পদযুগল সেখানে স্থির হয়ে গেল। সম্মুখে ওটিতে লাল বাতি তখনও জ্বলছে। কারো খুব খারাপ কিছু হয়েছে বুঝি। অদ্রিজা ওটির দিকে একবার তাকিয়ে পরক্ষণে ভাইয়ের পানে তাকিয়ে ভয় জড়ানো স্বরে ডেকে উঠল। ভাইয়া। বোনের ডাক শুনতেই তমাল চোখ তুলে তাকালো। চোখে চোখ মেলাতে ভয় হলো। এখানে নিয়ে আসার পর সর্বপ্রথম রোনাকেই ফোন করে জানিয়েছিল সে বোনটাকে নিয়ে তো এসেছে, কিন্তু এখন কি জবাব দেবে বোনটাকে। অদ্রিজা তীক্ষ্ণ দৃষ্টি মেলে ভাইকে পরোক্ষ করলো। ভাইয়ের চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে আছে। কি হয়েছে ভাইয়ের, আর এত রাতে হাসপাতালে কেন? দ্রুত এগিয়ে এসে দাঁড়ালো ভাইয়ের সম্মুখে। ব্যতিব্যস্ত স্বরে শুধালো, ও ভাইয়া, এখানে কেন তুমি? আম্মু আব্বু ভালো আছে তো? বলো না। আচ্ছা, রুদ্ধর কিছু হয়েছে সেই জন্য এসেছো? বলো না। কেউ তো জবাব দাও আমায়। অদ্রিজের চোখ ফেটে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তমাল পারল না জবাব দিতে। পুনরায় মাথা নিচু করে নিল। কি করে জবাব দিবে সে, যে তার জন্য আব্বু আজ হাসপাতালের বিছানায় শায়িত আছে? অদ্রিজা পুনরায় ভাইকে প্রশ্ন করলো। ঠিক সেই মুহূর্তেই ওটি থেকে বেরিয়ে এলো এক ডক্টর। এসে মুখ থেকে মাস্ক সরালেন। সবাই উৎকণ্ঠিত হলো। অদ্রিজা কার কি হয়েছে বুঝতে না পেরে ডাক্তারের উদ্দেশ্যে শুধালেন, ভে- ভেতরে কে আছে ডক্টর? কি হয়েছে ওনার? আপনি অন্তত জবাব দিন। অল্প বয়সী এক ডাক্তার পূর্ণ দৃষ্টিতে তাকালেন অদ্রিজার পানে। হয়তো বুঝলেন কিছু একটা। তমালের পানে একবার তাকিয়ে আওড়ালেন তিনি, ভেতরে এক বয়স্ক লোক আছে। জানি না আপনার কে হন তিনি, তবে দুঃখের বিষয় এই যে ওনার হার্টে অনেকগুলো ব্লক হয়েছে। আই থিঙ্ক অনেকদিন আগের থেকেই ব্যথা হতো। সমস্যা বুঝতে পেরেছিলেন তিনি। আপনারা জানতেন না বুঝি? আজ কোনো কারণে খুব বেশি উত্তেজিত হয়ে পড়েছিল, ফলে হার্ট অ্যাটাক এসেছে। যত দ্রুত সম্ভব ওনার হার্টের সার্জারি করা প্রয়োজন। এছাড়া বাঁচানোর আর কোনো উপায় নেই। দ্রুত করাতে চাইলে রিসেপশনে গিয়ে টাকা জমা করুন। আমরা অপারেশন শুরু করার ব্যবস্থা করছি। অদ্রিজা যেন বুঝতে কিছুই বাকি রইল না। অশ্রুতে পরিপূর্ণ দুটো আঁখি মেলে তাকালো ভাইয়ের পানে। ধরা স্বরে বলল, ভাইয়া। ও আব্বু। আব্বু। তমাল অন্যদিকে ঘুরে তাকালো। অদ্রিজা নিজের জবাব পেয়ে গেল। এক পা দু পা করে এগিয়ে থপ করে বসে পড়ল একটা বেঞ্চে। রোনাক ভাবির অবস্থা দেখে কাছাকাছি এলো, কিন্তু কিভাবে সান্ত্বনা দিবে তাই বুঝলো না। ডাক্তারের পানে তাকিয়ে শুধালেন, সার্জারি করতে কত টাকা লাগবে ডক্টর? মিনিমাম 5 লক্ষ। বাদ বাকিটা পরে দেখা যাবে। যা করার দ্রুত করুন প্লিজ। বলেই ডাক্তার চলে গেলেন সেখান থেকে। অদ্রিজা হঠাৎ গলা ছেড়ে কাঁদতে শুরু করলো। মেয়েটার হাউমাউ করা কান্না দেখে তমাল আরো ভেঙে পড়ল। কিভাবে সামলাবে এখন বোনটাকে? যদি তাদের ভালো সম্পর্ক থাকতো, অন্তত বোনটাকে বুকে তো টেনে নিতে পারতো। অনুশোচনায় অপরাধ বোধে দগ্ধ হলো তমালের অন্তঃকরণ। কয়েক পা এগিয়ে এসে দাঁড়ালো বোনের সামনে। অস্বস্তি নিয়ে একটা হাত রাখলো মাথায়। অপরাধী স্বরে আওড়ালো, পারলে আমাকে ক্ষমা করিস। আজ আমার জন্য তোর আব্বুর এই অবস্থা হলো। আমি খুব
আর কিছু বলতেই সক্ষম হলো না তমাল। অদ্রিজা রেগে দুহাতে ধাক্কা মারল ভাইকে। তমাল কয়েক পা পিছিয়ে গিয়ে বোধহয় সেখানেই স্তব্ধ হয়ে গেল বোনের আকস্মিক রূপ দেখে। যে মেয়ে ভয়ে ঠিক করে কথা বলে না তার সাথে, আর সে মেয়েই তাকে ধাক্কা দিল। রোনাক আশ্চর্য চোখে তাকালো ভাবির পানে। বাবার অসুস্থতার খবর শুনে নিজের সেন্স হারালো নাকি মেয়েটা? দুজনকে আরো হতবাক করে দিয়ে অদ্রিজা বসা থেকে উঠে দাঁড়ালো, ভাইয়ের বুকে আরো দুটো ধাক্কা মারলো, রেগে আওড়ালো, সব সময় তোর আব্বু কি? হ্যাঁ, তোমার আব্বু নয়? লোকটা মরতে বসেছে এখনো বলছো তোর আব্বু? কিসের এত রাগ তোমার আব্বুর উপর? বলো। যাও, বলা লাগবে না তোমায়। যদি আব্বুই না মানো তাহলে যাও, আমার চোখের সামনে থেকে যাও। আর কোনোদিন তোমাকে ভাই বলে ডাকবো না আমি। যাও, দেখতেও আসবো না আব্বুকে তুমি। অদ্রিজার হাওমা করা কান্না বেড়ে গেল। ভাইকে ইচ্ছে মতো চড় থাপ্পড় মারতে শুরু করলো। তমাল কথা বলার মতো অবস্থায় রইল না। সে কোন মেয়েকে দেখছে আজ? তার বোনই তো। কিন্তু কেউ বুঝলো না মেয়েটা কদিনের ভয়ে, স্বামীর দূরত্বে, সারাক্ষণ তার দুশ্চিন্তায়। আর হঠাৎ বাবার এমন এক খবর পেয়ে মেয়েটা ঠিক কিভাবে ভেঙে পড়েছে, ঠিক কত গভীরভাবে আহত হয়েছে মেয়েটা। হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে থাকা তমালের আর সহ্য হলো না বোনের এমন কান্না। কি করবে বুঝতে না পেরে হঠাৎ বোনকে বুকে টেনে নিল, শক্ত করে জড়িয়ে ধরে মাথায় একটা হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে আওড়ালো, হুস, কিচ্ছু হয়নি, আব্বু ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না ওটা তোর আব্বু। উনি আমার আব্বু। এবার শান্ত হব বোন আমার। ভাইয়ের সান্নিধ্য পেয়ে অদ্রিজা ভাইকে চাপটে ধরে গলা ছেড়ে কাঁদতে শুরু করলো। মেয়েটা মানতেই পারছে না তার আব্বু এই মুহূর্তে হাসপাতালের বেডে অসুস্থ হয়ে শুয়ে আছে। স্বামীর চিন্তায় ছিল, কিন্তু এমন খবর পাবে তা কল্পনাও করেনি মেয়েটা। কি এক অসহ্য যন্ত্রণায় চেয়ে গেল মন শরীর। তমাল পারল না বোনের কান্না থামাতে। রোনাকের সাহস হলো না ভাবির নিকট এগিয়ে আসার। মনে হলো ভুল করেছে এভাবে নিয়ে এসে। অন্তত মা বা বউকে সাথে আনলে মেয়েটাকে সামলাতে পারত। তমাল বোনকে সরালো না বুক থেকে, কাঁদতে দিল মেয়েটাকে। কিন্তু তখন এক নার্স এগিয়ে এলেন, গম্ভীর স্বরে বললেন, এটা হাসপাতাল, প্লিজ এভাবে কান্না করবেন না, রোগীদের অসুবিধা হয়। আর স্যার বলেছেন আপনাদের দ্রুত কিছু একটা করতে, তাই করুন প্লিজ। অদ্রিজা শুনতে পেয়ে উচ্চস্বরে কান্না থামালো, কিন্তু চোখের বাঁধ মানল না। দুই ভাই বোনের মাথায় হঠাৎ অন্য চিন্তা বাসা বাঁধল। বাবাকে বাঁচাতে হলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু কোথায় পাবে তারা এত টাকা? অদ্রিজা ভাইয়ের পানে তাকিয়ে শুধালো, আম্মুকে জানিয়েছো ভাইয়া? না, তবে ফোন করে জানিয়েছি আমার সাথে আছে আব্বু। না হলে এত রাতে একা কি করে আসতো বল? অসুস্থ হয়ে পড়তো আম্মু, সকালে বুঝিয়ে বলবো। ভাইয়ের জবাব হয়তো মনপুত হলো। পুনরায় বলল, ভালো করেছো। এখন কি করবে? এত টাকা কোথায় পাবে? জবাব নেই তমালের কাছে। ভাবতে বসলো ছেলেটা। রোনাক এগিয়ে এলো, আস্থাস্বরূপ বলল, টাকা নিয়ে ভাববেন না ভাবি, আব্বুকে বললেই আব্বু পাঠিয়ে দেবে। আঙ্কেলের সার্জারি শুরু করতে বলুন। টাকা দিতে চাইলেই তা নেওয়া যায় না। শ্বশুর বাড়ির টাকায় বাবার চিকিৎসা করালে লোকে কি বলবে? কিন্তু আপাতত এত কিছু ভাবার সময় কই। সে ভালোই জানে ভাই তো দূরে থাক, বাবার অ্যাকাউন্টেও এত টাকা নেই। কারো না কারোর কাছে হাত তো পাততেই হবে। তবুও রোনাকের পানে তাকিয়ে ছোট্ট করে বলল, আপনার ভাইকে একটা কল দিন না ভাইয়া, দেখুন না ধরে কিনা। আমি একটু কথা বলতাম। রোনাক বুঝলো ভাবি তাদের থেকে টাকা নিতে বাচ্ছে। কথা না বাড়িয়ে ফোন লাগালো ভাইয়ের কাছে, কিন্তু ফোনটা বন্ধ বলছে। কয়েকবার ফোন দিল, কিন্তু ফলাফল একই। অদ্রিজা আর তমাল উৎসুক দৃষ্টি নিক্ষেপ করে আছে রোনাকের পানে। রোনাক আমতা আমতা করে বলল, ফোন লাগছে না ভাবি, হয়তো নেটওয়ার্ক ইস্যু। অদ্রিজা যেন অথৈ সাগরে তলিয়ে গেল। অস্থির হয়ে উঠল মেয়েটা আরো। তমাল এগিয়ে এসে সান্ত্বনা দিয়ে বলল, তুই থাক, আমি দেখছি কোথাও টাকা পাই কিনা। পাই কিনা বললেই কি পাওয়া যায়? এত রাতে ভাইটা কোথায় টাকা পাবে? এ কেমন মুসিবতে পড়লো দুই ভাই বোন। রোনাক ফের বলল, এত ভাবছেন কেন ভাবি? আমাদের থেকে টাকা নিলেই তো হয়। তমালেরও বোধহয় বাঁধলো আজ ওদের থেকে টাকা নিতে, কিন্তু মুখে কিছুই আওড়ালো না। বোনটাই সিদ্ধান্ত নিক এ বিষয়ে। অদ্রিজা বোধ হয় হ্যাঁ বলতে চাইলো, কিন্তু হঠাৎ কিছু একটা স্মরণ হতেই দেবরের পানে তাকিয়ে আওড়ালো, ভাইয়া আমায় একটু দ্রুত বাড়ি নিয়ে যেতে পারবেন প্লিজ? যত দ্রুত সম্ভব। হ্যাঁ, কিন্তু কেন ভাবি? জবাব পেয়ে অদ্রিজা জবাব দিল না। ভাইয়ের পানে তাকিয়ে ব্যস্ত স্বরে বলল,
ভাইয়া ডক্টরের সাথে কথা বলে সব ব্যবস্থা করো। আমি আধ ঘন্টার মধ্যে টাকা ডিপোজিট করে দিচ্ছি। যত দ্রুত সম্ভব সার্জারি শুরু করতে বলো প্লিজ। আমি আসছি। বলেই মেয়েটা দৌড় শুরু করলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তমাল কিছু জিজ্ঞেস করার ফুরসত পর্যন্ত পেল না। রোনাক ভাবিকে দৌড়াতে দেখে নিজেও ব্যস্ত পায়ে হাঁটতে শুরু করলো। কেউ বুঝলো না মেয়েটা এত দ্রুত কোথা থেকে টাকা নিয়ে আসবে। মেঘমহলের সম্মুখে গাড়িখানা স্থির হতেই অদ্রিজা পুনরায় দৌড় শুরু করলো। স্থির হলো নিজেদের রুমে এসে। বিয়েতে সে এতগুলো টাকা দেনমোহর পেয়েছে, এখনো পর্যন্ত একটা টাকাও ছুঁয়ে দেখেনি। ওই টাকা দিয়েই যদি আজ বাবার চিকিৎসা করায়, তাহলে আর কেউ কথা শোনানোর সুযোগ পাবে না। এই জন্যই ছুটে আসা বাড়িতে স্বামীর দেওয়া সেই চেকখানা খুঁজতে শুরু করলো। এখানে কোনো এক ড্রয়ারে রেখেছিল লোকটা। এদিক ওদিক খুঁজতেই চেকটা পেয়ে গেল। স্বস্তির শ্বাস ফেলল অদ্রিজা। চেকটা হাতে নিয়ে ড্রয়ারখানা আটকাতে যাবে, হঠাৎ কিছু একটা দেখে থেমে গেল অদ্রিজা। উৎসুক হয়ে হাত বাড়িয়ে দেখলো একটা খামের ভেতর থেকে একটা ছবির খানিকটা অংশ বেরিয়ে আছে। অদ্রিজা শুরুতেই সেই ছবিখানা হাতে নিল। ছবিতে থাকা এক কর্নার মুখশ্রী দেখে অদ্রিজা সেখানেই থমকে গেল। একটা মেয়েলি কায়া, তবে ক্যামেরায় তোলা নয়, পেন্সিলে আঁকা, কিন্তু দেখে মনে হচ্ছে একেবারে জীবন্ত। অদ্রিজার চেকটা হাত গলিয়ে পড়ে গেল। ছবি ধরা হাতখানা কেঁপে উঠল। অস্থির মন নিয়ে খামটা ঘাঁটতে শুরু করলো এর ভেতর কি আছে তা জানার জন্য। খুঁজতে গিয়ে মিলল একখানা পত্র। এটা কি এই মেয়েটার উদ্দেশ্যেই লেখা? অদ্রিজা পত্রখানার ভাঁজ খুলে চোখ বুলালো। গুটি গুটি অক্ষরে কারোর জন্য সেখানে মনের সুপ্ত বাসনাগুলো আখ্যায়িত করা আছে। মনে হয় কত আবেগ, কত ভালোবাসা নিয়ে তা প্রেরণ করেছিল। কিন্তু পত্রখানা বুঝি পৌঁছায়নি মেয়েটার কাছে। অদ্রিজা চোখ ভিজে উঠল। ভালো করে দেখতে না পাওয়ায় চোখ মুছে আবার পড়তে শুরু করলো। সময়ের সাথে চোখের বাঁধ ভাঙল প্রবল বেগে। মেয়েটা শেষ পর্যন্ত পড়তে সক্ষম হলো না। এগিয়ে গিয়ে ঠাস করে বসে পড়ল বিছানায়। হাতে ধরা ছবিটার পানে তাকালো। পুনরায় হাউমাউ করে কান্নাকাটি করতে ইচ্ছে হলো। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না রোধ করতে চাইলো। কতটুকু সক্ষম হলো তা সেই জানে। মেয়েটা যেন ওখান থেকে ওঠার ভারসাম্য হারিয়ে ফেললো। ভুলে গেল দ্রুত টাকা নিয়ে তাকে হাসপাতালে পৌঁছতে হবে। কেবল মন মস্তিষ্ক জুড়ে একটাই ভাবনা, একটাই প্রশ্ন উদয় হলো। এই কি সেই মেয়ে যাকে আমার স্বামী ভালোবাসে, এতটা গভীরভাবে ভালোবাসে? তাহলে কোনোটাই মিথ্যে নয়। কেউ ছিল তার মন জুড়ে, যে এখনো আছে। প্রিয় হৃদয়শ্বরী, আমার এলাকাশে, আমার সুনয়না, আমার হৃদয় হরণকারী, আমার ব্লু রোজ। আর কত নামে সম্বোধন করবো আপনাকে? যত নামে সম্বোধন করি ততই কম হবে। কিন্তু যখনই আমার বলি, তখন মনটা সূর্যের কিরণের মতো ঝলমল করে ওঠে। তবে আপনি নিষ্ঠুরময়ীও। আপনি শীতের সকালে কুয়াশার মতোই ক্ষণে ক্ষণে এসে জমা হন, দেখতে পাওয়া যায়, কিন্তু ছুঁতে গেলে অস্তিত্ব বিলীন হয়ে যায়। আপনিও ঠিক তেমন। আমার সর্বত্র জোরে শুধু আপনারই বাস। কিন্তু বাস্তবে আপনাকে স্পর্শ করা তো দূর, চোখ ভরে দেখার সৌভাগ্যটুকুও আমার নেই। আমার কল্পনাতে যেমন আপনার রাজত্ব, তেমন করে বাস্তবে হয়ে যান না। আপনি কেন খেলছেন এই নিষ্ঠুর খেলা আমার সাথে? আপনি অনেক বড় ডাকাতিয়া। প্রথম দেখাতেই আমার হৃদয় হরণ করলেন, অথচ ধরা দিয়ে সেই হৃদয় গহীনে শান্তির বীজ স্থাপন করলেন না। শুধু ক্ষণে ক্ষণে এলেন আর আমার হৃদরোগের মাত্রা বাড়িয়ে দিয়ে হারিয়ে গেলেন। আপনি বোঝেন না, না যে আপনাকে না পেয়ে কঠোর পুরুষও কতটা অসহায়, কতটা ভারাক্রান্ত? বুঝবেন কি করে? পাশানে যে আল্লাহ আমার ইচ্ছে পূরণ করছেন না, অন্তত আপনি করুন। একটাবার ধরা দিন সুচরিতা, ভালোবাসা ব্যক্ত করার একটাবার সুযোগ দিন। ভালোবাসা মানে আমি জানি না, তবু ভালোবাসা মানে যদি হয় তাকে আগলে রাখা, তাহলে ভালোবাসার নামে প্রতীক্ষা করে বলছি, ভালোবাসার এমন ছায়াতলে আপনাকে জড়িয়ে রাখব, যেদিন শেষে আপনি অতিষ্ঠ হয়ে বলবেন, এই যে মহাশয়, শীতলতা ছেড়ে এবার কিছুটা উষ্ণতা দিন আমায়। ভালোবাসার সমস্ত সুখ এনে আপনার পদতলে এনে জড়ো করব, কথা দিচ্ছে। এই প্রথম বোধহয় চিঠি লিখছি। জানেন কত হাসি পাচ্ছে, আবার ঘনে ঘনে বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে। আমি জানি এই চিঠি আপনার কাছে কখনো পৌঁছাবে না, আপনি কখনো ধরা দেবেন কিনা তাও জানি না। কিন্তু এক এমপি হয়ে কি এমন পাগলামো মানায় বলুন? তবু আপনাকে ঘিরে করা পাগলামিগুলো আমার বড্ড প্রিয়। তার থেকে বেশি প্রিয় আমার এডুকেশন। আপনি ধরা দেন কিংবা না দেন, আমি রুদ্ধ আজীবন আপনাকে নিয়ে পাগলামি চালিয়ে যাব।
কথা দিচ্ছে আপনি বিহীন অন্য কোনো নারী কখনো আর এই কঠোর হৃদয়ে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে না। আমি হতেই দেব না, কারণ আমি নামক বান্দা যে আপনাদের রুদ্ধ হয়ে গেছে আমৃত্যু পর্যন্ত। অনিশ্চয়তাময় জীবনের একটা মাত্র ইচ্ছে, কোন এক শীতের ভোরে পুনরায় আমাদের দেখা হোক, আমাদের মিলন হোক, ভালোবাসাময় একটা সংসার হোক। দিন শেষে আমার ক্লান্তি নাশের কারণ করে রব আপনাকে আমার নিকট প্রেরণ করুক, আমিন। এতে এলোকেশের অপেক্ষমান এক হতভাগা পুরুষ, যে কিনা তার এলোকেশীকে না পেয়েও সীমাহীন ভালোবাসে মরিয়ে রাখে। আরু মা, ডাক্তার আসছে। শাশুড়ির ডাক পেয়ে ধ্যান ফিরল অদ্রিজার। স্বামী ড্রয়ার থেকে পাওয়া কারো উদ্দেশ্যে লেখা চিঠিখানায় লেখা বাক্যগুলো বসে বসে স্মরণ করছিল। রাতে অনেক কষ্টে শেষ পড়েছিল চিঠিখানা। কষ্টে বুক ভার হয়ে আসছিল, কান্নার ধমকে বারবার চোখে অস্পষ্ট দেখছিল। দিশা হারিয়ে ফেলেছিল বোধহয় মেয়েটা। তখন তাকে দিশা খুঁজে দিতে দেবর তার কক্ষে ছুটে গিয়েছিল, তার আর ডেকে বলেছিল, ভাবি কি করছেন এত সময় নিয়ে? হাসপাতালে যাবেন না? টাকার কি ব্যবস্থা হলো? অদ্রিজা ছলছল নয়নে তাকিয়েছিল দেবরের পানে। খুব করে জানতে ইচ্ছে হয়েছিল, ভাই আপনি কি জানেন আপনার ভাই কাকে এত ভালোবাসতো? জানতেন কে ছিল সেই নারী? জিজ্ঞেস করা হয়নি। বাবার কথা স্মরণে আসতেই মেয়েটার মাঝে ব্যস্ততা এসে ধরা দিয়েছিল। সব ভাবনা রেখে পুনরায় দেবরের সাথে ছুটে এসেছিল হাসপাতালে। তবে তখন শাশুড়ি মা কোনোভাবে জেগে যাওয়ায় ওনাকেও সাথে করে এনেছিল। টাকা জমা দেওয়ার পরই শুরু হয়েছিল আরব সাহেবের সার্জারি। সবাই এখন হাসপাতালের করিডরে দাঁড়িয়ে। সকাল হয়ে গেছে। অদ্রিজা জানালার গ্রিলে ফাঁক গলিয়ে ভোরের ব্যস্ত শহরের পানে তাকিয়ে ভাবনায় মতো ছিল। শাশুড়ির ডাক পেয়ে ঘুরে তাকাতেই দেখলো ওটি থেকে বেরিয়ে আসছে রাতে সেই ডাক্তারটি। দুই ভাই বোন দৌড়ে গেল। অদ্রিজা অশান্ত চিত্ত নিয়ে রোধ হয়ে আসা কণ্ঠে শুধালো, আমার আব্বু কেমন আছে ডক্টর? সুস্থ আছেন তো? প্লিজ দ্রুত বলুন না। মেয়েটার অস্থিরতায় যেন বুঝিয়ে দিতে সক্ষম মেয়েটা তার বাবাকে ঠিক কতটা ভালোবাসে। তমাল আহত দৃষ্টিতে তাকিয়ে রইল বোনের অবসাতে ঘেরা মুখখানার পানি। ডাক্তারটি সান্ত্বনা দিয়ে আওড়ালেন, শান্ত হন মিসেস। আপনার আব্বুর সার্জারি সম্পন্ন হয়েছে। জ্ঞান আসতে হয়তো ঘন্টা দুয়েক সময় লাগতে পারে। আশা করি উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। বাকিটা আল্লাহ ভরসা। তবে আপনারা ওনার বেশি করে খেয়াল রাখবেন। একটু পরে ওনাকে কেবিনে দেওয়া হবে, তখন এক এক করে দেখা করে নেবেন। নিজের মতো কিছু আস্থাশীল বাক্য আওড়িয়ে নিজ কেবিনের দিকে গমন করলেন ডাক্তার। খুশিতে নাকি অনিশ্চয়তায় জানে না অদ্রিজা, কিন্তু পুনরায় চোখ দুটো ভরে উঠল। কটা দিন যাবৎ শুধুই তার কান্না পায়, আর রাত থেকে তো আঁখি দুটি বিশ্রামী মেলে না বোধ হয়। পুনরায় বোনকে কাঁদতে দেখে তমালের উৎকণ্ঠা বেড়ে গেল। নূর বেগম এসে পুত্রবধূকে আগলে নিলেন নিজ বুকে, মাথায় পিটিয়ে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদছো কেন আম্মু? শুনলে না ডাক্তার কি বললো? ভালো হয়ে যাবেন আরাফ ভাই, শান্ত হও আম্মু। অদ্রিজা নীরবে অশ্রু বিসর্জন দিল শাশুড়ি মায়ের বক্ষতলে। নূর বেগম বৌমাকে নিয়ে একটা বেঞ্চে গিয়ে বসলেন। তমাল নিজের অভিব্যক্তি না তো নিজে বুঝতে সক্ষম হলো, আর না তো কাউকে বুঝাতে পারলো। কেমন কেমন লাগছে ছেলেটার। এখান থেকে ওখানে কেবল পাইচারি করেই সময় অতিবাহিত করতে লাগলো। এমন মুহূর্তে হুড়মুড় করে প্রবেশ করলেন তমালিকা বেগম। ভোরের আলো ফুটতেই রোনাকে গিয়েছিল ওনাকে আনতে। তমালিকা বেগম এসে দ্বিতীয়বারের মতো কেউ কিছু বুঝে ওঠার আগেই ছেলের গালে থাপ্পড় বসালেন। রেগে শুধালেন, স্বামী হয় উনি আমার, লোকটা রাতভর হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে আছে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে, আর তুই এই খবর এখন জানাচ্ছিস আমাকে? তোর জন্যই হয়েছে এইসব, তাই না? বল, তোর জন্যই ঘটেছে সব? তমাল অবাক হলো না, না তো খারাপ লাগলো মায়ের চড় মারায়। তবে অপরাধ বোধ হয় খানিকটা বাড়ল। মায়ের পানে তাকানোর সাহস হলো না। অদ্রিজা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের পানে। মা ভাইয়াকে মারল, এই পরিবারে কিছু ঘটেছে বুঝি? এত কেন রেগে আছে তার আম্মুটা? অদ্রিজা অবাকের তাড়নায় জায়গা থেকে উঠতেই পারল না। সেখান থেকেই বিস্ময় নিয়ে আওড়ালো, আম্মু তুমি ভাইয়াকে মারলে? কেন দোষারোপ করছো ভাইয়াকে? যা হয়েছে তা। আজ যদি ভাইয়ের হয়ে কথা বলেছিস তো তোকেও দেখে নিব বলে দিলাম। ও দায়ী নয় তো কে শুনি? ও যদি বিপদে না যেত, যদি রোজ এমন অশান্তি না হতো, তাহলে লোকটা অসুস্থই হতো না। আর লোকটার প্রতি কি শুধু তোর একারই অধিকার আছে যে শুধু
তোকেই বলেছে? আমি বুঝি কেউ না? আমাকে কেন বলেননি বল? মহিলা বোধ হয় স্বামী সুখে আজ পাগল হয়ে গেছেন। রাতে যখন স্বামীকে পাচ্ছিলেন না তখন থেকেই দিশেহারা হয়ে পড়ছিলেন। একা একাই আশেপাশে খুঁজতে বেরিয়েছিলেন। ছেলের ফোন পেয়ে যখন স্বামীর খোঁজ পেলেন কিছুটা শান্ত হয়েছিলেন, তবে মন যেন খচখচ করেই চলছিল। সকালে যখন শুনলেন স্বামী এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে তখন যেন ওনার পৃথিবী থমকে গিয়েছিল। আর ছেলেটা ওনাকে খবর পর্যন্ত দেননি। রাগ তো হবেই, স্বাভাবিক। আর দুশ্চিন্তা অস্থিরতায় বুঝতেও পারছেন না যে ওনার ভালোর কথা ভেবেই ওই রাতে ছেলে ওনাকে খবরটা দেননি। অদ্রিজা আরো ছলছলে দৃষ্টিতে তাকালো মায়ের পানে। নূর বেগমও খানিকটা অবাক। বোনের ওপর রাগ ঝাড়ছে দেখে এই প্রথম তমাল বোনকে প্রোটেক্ট করার চেষ্টায় মায়ের পানে তাকিয়ে আওড়ালো। ওকে কেন বকছো আম্মু? আমি বলিনি তোমাকে খবরটা? চিন্তার অসুস্থ হয়ে যেতে তুমি। তমালিকা বেগম অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালেন ছেলের পানে। ছেলেটা বোনকে বাঁচাতে চাইছে। তমালিকা বেগম খুশি হওয়ার মতো অবস্থায় নেই, তাই বেশি ভাবলেন না। ছেলে মেয়ে দুজনের ওপর রাগ দেখিয়ে কেঁদে আওড়ালেন। কে ভাবতে বলেছে আমাকে নিয়ে? উনি আমার স্বামী হয়, আর ওনার অসুস্থতার খবর আমি মাত্র পাচ্ছি। বুঝছিস আমার কেমন লাগছে? কেন করলি এমনটা বল? যদি কিছু হয়ে যেত লোকটার, আমি কি করে ক্ষমা করতাম নিজেকে? কি করে করতাম? তমালিকা বেগম আরো কেঁদে উঠলেন। তমাল দুপা এগিয়ে এসে সন্তর্পণে মাকে নিচের বুকে টেনে নিল। কোনো সান্ত্বনা বাণী আওড়ালো না, কেবল সুসন্তানের মতো পিঠে হাত বুলিয়ে দিল। অদ্রিজাও ছুটে আসতে চেয়েছিল মায়ের কাছে, কিন্তু ভাইকে ধরতে দেখে আর এলো না। ও বোধহয় ভালোই বুঝেছে মায়ের যন্ত্রণাটুকু তার তো সামান্য দূরত্বেই চিন্তায় অস্থিরতায় শেষ। তাহলে মায়ের কেমন লাগছে যখন ওনার স্বামী অসুস্থ হয়ে বেডে শায়িত আছেন? ছেলের সান্নিধ্য বোধহয় তমালিকা বেগম ধীরে ধীরে কিছুটা শান্ত হয়ে এলেন। চোখ তুলেই সামান্য তাকালেন ছেলের পানে। বুকটা ভারী হলো। ছেলেটাকে মেরেছে দেখে। পরিস্থিতি মানুষকে দিয়ে অনেক কিছুই করিয়ে ছাড়ে। তমালিকা বেগমেরও খারাপ লাগলেও তা জাহির করলো না ছেলের সম্মুখে। নির্ভু কণ্ঠে ছোট্ট করে শুধালো। কেমন আছে এখন তোর আব্বু? তমাল জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে আওড়ালো। ভালো আছে আম্মু। সার্জারি ঠিকঠাক হয়েছে, একটু পরেই কেবিনে দেয়া হবে। চিন্তা করো না আর। কথা শেষ করে মাকে ধরে নিয়ে বোনের পাশে বসিয়ে দিল। নিজে সরে গেল দূরে। মাকে কাছে পেয়ে অদ্রিজা একবার দৃষ্টি তুলে তাকালো। দৃষ্টির মাধ্যমেই যেন একে অপরের দুঃখ বুঝালো। শাশুড়ির বুক থেকে সরে মায়ের বুকে মাথা রাখলো অদ্রিজা। ডুকরে কেঁদে উঠল মেয়েটা। তমালিকা বেগম অস্থির হয়ে মেয়েকে চাপটে ধরলেন। নিজের অস্থিরতা চেপে রেখে মেয়ের উদ্দেশ্যে সান্ত্বনা স্বরূপ আওড়ালেন। কাঁদিস না আরু, দ্রুত ঠিক হয়ে যাবে তোর আব্বু। এত দ্রুত আমাদেরকে ছেড়ে কই যাবে বল? এখনও যে ওনার নাতি নাতিদের নিয়ে খেলা করা বাকি রয়ে গেছে, পূরণ করে যেতে হবে তো। সময় আরো কিছুটা প্রবাহিত হলো। আরাব সাহেবকে কেবিনে দেওয়া হয়েছে, কিন্তু জ্ঞান এখনো ফেরেনি। অদ্রিজা তমালিকা বেগম থেকে থেকে দেখে আসছেন। রোনাক আর নূর বেগম তো সাথেই ছিলেন। তবে ভোরের আলো আরো খানিকটা প্রখর হতেই রাশেদুল সাহেব ছুটে এসেছেন হাসপাতালে। সাথে এনেছেন ওনার ছোট বৌমা আর মেয়েকে। প্রিয়তা আর রায়া এসেই আগে দৌড়ে গেল অদ্রিজার নিকট। মেয়েটার চোখে মুখের দিকে তাকানোর জন্যই শুকনো লাগছে চোখ মুখ। প্রিয়তা পাশে বসে বান্ধবীকে সান্ত্বনা দিল। রৌনক তাকে রাতে না নিয়েই ছুটে এসেছিল, তাই আর শ্বশুরের সাথেই আসতে হলো। রায়া ভাবির সাথে কথা বলার পর এদিক সেদিক তাকালো। হয়তো কিছু খুঁজছে বাচ্চা মেয়েটা। সবার থেকে কিছুটা এগিয়ে আসতেই কাঙ্ক্ষিত লোকটার দেখা পেল বোধহয়। রায়া পুনরায় ছুটে গেল নিচে। খানিকটা সময় পর ফিরে এলো, হাতে দুটো চায়ের কাপ। হেঁটে গিয়ে দাঁড়ালো তমালের পাশে। ছেলেটা তৃতীয় তলার উপর থেকেই বাইরের পানে তাকিয়ে আছে। রায়াও সেদিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো কি দেখছে ছেলেটা, কিন্তু নজরে তেমন কিছুই পড়ল না। হয়তো খানিকটা বুঝলো ছেলেটার মানসিক অবস্থা। সবাই তো এসেই এগিয়ে যাচ্ছে অদ্রিজা আর তমালিকা বেগমকে সহানুভূতি দেখাতে, কিন্তু ছেলেটাকে তো কেউ চুপ কিছুই বলছে না। সেই বা কেন এগিয়ে এলো ছেলেটার দ্বারে জানা নেই, কিন্তু মন চেয়েছে তাই ছুটে এসেছে। সে তো এমনই, যা মন চায় তাই করে। হাসি মুখে ডেকে উঠল। আমি দুটো চা এনেছিলাম, অন্যটা কাকে দিব খুঁজেই পাচ্ছি না। আপনি কি একটা নেবেন বেয়াদব বেয়াই? মেলি কন্ট্রাক্টর পেয়ে তমাল তড়ি ফিরে তাকালো পাশে। মেয়েটা কখন এসে দাঁড়িয়েছে সে কোনো ভাবনায় মত্ত ছিল, সে বোঝেইনি।
মেয়েটা কেমন নিষ্পাপ মুখ করে তাকিয়ে আছে তার পানে। একটা চায়ের কাপ ধরে এগিয়ে রাখা। এটা যে তার জন্য এনেছে তা আর বুঝতে বাকি নেই। এত মানুষের ভিড়ে শুধু এই মেয়েটাই এলো বুঝি তাকে সহানুভূতি দেখাতে। তর্কে জড়াতে ইচ্ছে হলো না ছেলেটার। হাত বাড়িয়ে কাপটা নিয়ে ছোট্ট একটা চুমুক বসালো। পুনরায় চোখ দিল ব্যস্ততম শহরের পানে। ছেলেটাকে চুপ করে থাকতে দেখে হতাশ হলো রায়া। নিজেও চায়ের কাপে চুমুক বসিয়ে নিজের মতো বলতে শুরু করলো। মন খারাপ লাগছে তাই না? এটাই স্বাভাবিক। কিন্তু মন খারাপ করবেন না, আঙ্কেল দ্রুতই সুস্থ হয়ে যাবে। হুম। ছোট্ট একটা শব্দ বের হলো তমালের কণ্ঠভেদ করে। রায়া এবার বিরক্ত হলো এই ছেলের নির্লিপ্ততা দেখে। কি বলবে বুঝতে না পেরে কিছুটা রাগ দেখিয়ে বাচ্চামো স্বরে বলে উঠল। চা এনেছি, কিন্তু টাকা দেইনি। এবার দাম দিন আপনি। তমাল চোখ ছোট ছোট করে তাকালো মেয়েটার পানে। পাগল নাকি মেয়েটা? সে কি অবুঝ বাচ্চা যে এই মেয়ে কি করতে চাইছে তা বুঝবে না? কেন এসেছে তার কাছে? ছোট্ট করে জবাব দিল। টাকা নেই আমার কাছে, তোমার ভাইয়ের থেকে নিয়ে দিয়ে দাও। আমার ভাইয়া কি চা খেয়েছে যে বিল দিবে? আপনিই দিবেন। যদি টাকা না থাকে তো আমার সাথে কথা বলুন, তাহলে বিল মিটিয়ে দেওয়ার কথা ভেবে দেখব। কথার পিঠে এত দ্রুত জবাব পেয়ে তমাল ভারী শ্বাস ফেললো। কি কথা বলবে সে মেয়েটার সাথে? এবার কিছুটা গম্ভীর স্বরে বলল। বাচ্চামো করো না রায়া, এখান থেকে চাও তুমি। বয়েই গেছে তার এই লোকের কথা মানতে। সে এসেছে যখন তখন এই লোকের সাথে কথা বলেই যাবে। রায়া মুখ ভেঙচি মারল। সে কি অবুঝ? ঠিকই বুঝেছে ছেলেটার মন ভালো নেই। সেখান থেকে এক পাও নড়ল না রায়া, বরং চা পুনরায় চুমুক বসিয়ে ছোট্ট করে আওড়ালো। যখন মন খারাপ থাকে তখন অন্যদের সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। সবার থেকে এত দূরে আছেন কেন? অন্তত আমার সাথে কথা বলুন। প্রমিস করছি একবারও বেয়াদব বেয়াই বলবো না। রায়ের প্রমিস শুনে ক্রোধ হয় মন খারাপের মাঝেও হাসি পেল তমালের। আড়ালে তা মিলিয়ে গেল। বিষণ্ণ স্বরে বলল। আমার আম্মু আর ওই মেয়েটার চোখে চোখ মেলাতে আমার অপরাধ বোধ হচ্ছে। আজ দুজনের চোখের পানির কারণ আমি। আচ্ছা আমি তো খারাপ, তবুও কেন অপরাধ বোধ হচ্ছে না আমার জানো তুমি?